হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ভিডিওটা কি নিয়ে থাকছে সেটা তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো। এবার বাড়ি থেকে ঢাকায় আসার সময় অনেকগুলা ইলিশ মাছ এনেছিলাম আর সেটাই আজকে রান্না করব। ইলিশ মাছ কেটে ফ্রিজে রাখলে ওটা স্বাদ নষ্ট হয়ে যায়, এই জন্য আস্ত করেই রেখে দিয়েছিলাম ফ্রিজে। যখন রান্না করি তখন সেটা বের করে কেটে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে দিই। ছোটবেলায় মাকে দেখতাম বাবা যখন ইলিশ মাছ আনতো তখন লবণ দিয়ে অনেকক্ষণ মেখে রাখতো, এতে ইলিশের মধ্যে লবণটা সঠিক পরিমাণে যায় এবং টেস্টটা অনেক বেশি আসে। এইদিকে দেখো রান্নার জোগাড় জানতে করতে করতে আমার কি অবস্থা, ঘেমে কিন্তু পিম্পল উঠে গিয়েছে। ইদানিং কারেন্টের এত সমস্যা দেখা যাচ্ছে যার ফলে আমি ইনভার্টারে রান্না করছি। ঋতুর বাবা এবং আমার দুইজনেরই পছন্দ হলো সর্ষে ইলিশ, কিন্তু না আজকে আর সর্ষে ইলিশ করব না, আজকে করব আলু আর কচুমুখী দিয়ে ইলিশের পাতলা ঝোল। মাছ একটু কমই ভাজতে হয়, বেশি ভাজলে এটা স্বাদ নষ্ট হয়ে যায়, এই জন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি। আমার ছেলেটাই আগে ইলিশ মাছ খেতে চাইতো না, কিন্তু ইদানিং ইলিশ ভাজা এবং ঝোলের দুইটাই খেতে অনেক পছন্দ করে। বাপকা বেটা বলে কথা, বাপে যে এরকম ইলিশ পছন্দ করে ছেলেও সেরকম হয়েছে। দেখি ইলিশ মাছের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে ইলিশের আসল স্বাদটাই নষ্ট করে ফেলে। না আমি মনে করি শুধু জিরার গুঁড়া একটু দিলেই এনাফ। আমার মাছটা এপিট ওপিট করে ভাজা হয়ে গেলে আমি পুরো মাছটাও তুলে নিব। মাছ কচুমুখী দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আবার যদি ইলিশের মুড়ো আর লেজা দিয়ে আলু আর কচুমুখী দিয়ে ঘন্ট করা যায় তাহলে কিন্তু আরো মজা লাগে। যেহেতু সবসময় আমাদের ফ্রিজে ইলিশ মাছটা থাকে এই জন্য মাছের মুড়ো আর লেজাটা আমি রেখে দিই আলাদা করে, ওগুলো দিয়ে পরে আমি ঘন্ট করে ফেলি। যাই হোক আমি জিরে ফোড়ন দিয়ে আলু আর কচুমুখিটা ভালো করে ভেজে নেব। এটা ভাজার সময় লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এখানে আমি আমার প্রয়োজন মতো লবণ হলুদ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ হলুদ দিয়ে ভাজি করে নেবেন। সবজিটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাপ মতো জল, তার মধ্যে দিয়ে দেব মরিচ বাটা আর দিয়ে দেব লবণ হলুদের গুঁড়া। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। সবজি আর মশলাটা কষানোর সময় যে লবণ হলুদের পরিমাপটা দিলাম এটা কিন্তু ঝোলের জন্য দিয়ে দিলাম, পরবর্তীতে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজনই হবে না। হ্যাঁ, মশলাটা কষানোর সময় অবশ্যই জিরা বাটাটা দিয়ে দিবেন। মশলাটা আর সবজিটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি এখানে ধীরে সুস্থে রান্না করছি, বেশি তাড়াহুড়া করতে যাবেন না। এটা হতে কি জানো তো, রান্নার কাজ যদি ধীরে সুস্থে করা যায় তাহলে কিন্তু রান্নায় টেস্ট ভালো আসে। যাই হোক মশলা সবজি কষানো হয়ে গেছে, এখন ভাজিয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো পরিমাপ মতো জল, এটা থাকবে ঝোলের জন্য। এটা টেনে আসলে একটু জিরা গুঁড়া দিয়েই নামিয়ে নিব। লবণ হলুদ চেক করতে কিন্তু ভুলবেন না। আজকে কিন্তু আমি শুধু ইলিশ মাছই রান্না করিনি, করেছি একটু পটল ভাজি আর করেছি একটু ডাল। আমাদের বাসায় যা কিছুই রান্না হোক না কেন সাথে একটু ডাল কিন্তু থাকতেই হবে, যেহেতু শুধু ডাল আর খাওয়া যায় না, সাথে কিছু ভাজি ভুজি লাগে, এই জন্য পটল ভাজিটা করেছি। আমার উনি আবার ভাজা ভুজি খেতে অনেক পছন্দ করে, এই জন্য ও রোজ কিছু না কিছু ভাজি লাগবে, হোক বা ডিম কিংবা আলু ভাজি। ডাল হলে ডিম ভাজি তার লাগবে, আবার খিচুড়ি হলে ডিম ভাজি লাগবে, রুটি হলে ডিম ভাজি লাগবে, পরোটা হলে ডিম ভাজি লাগবে। এই হচ্ছে আমার অবস্থা। দেখো গল্প করতে করতে পটল ভাজি হয়ে গিয়েছে, আমি উঠে নেব। তারপর আগে থেকে আমি ডালটা ফুটিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখন ফোড়ন দিয়ে নিব। আমার রান্নাও প্রায় শেষের দিকে, তখন আদিত্যর বাবাও কিন্তু চলে আসছিল, তাকে একটু শরবত করে দিয়েছি। শরবত টরবত করে দিয়ে তারপর আমি আবার রান্নাঘরে চলে এসেছিলাম। তো আমি পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নিয়ে তারপর ডালটা ফোড়নে দিয়ে দিয়েছি। সাধারণত ডালটা আমি 5 ফোড়ন দিয়েই ফোড়ন দেই, কিন্তু আজকে ভাবলাম যে একটু পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দেওয়া যায়। আজকের ডালটা কিন্তু অনেক মজা হয়েছিল।